প্রভাত আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আমি গোপালগঞ্জ আয়ন হাই স্কুলের বাংলা বিভাগের একজন সহশিক্ষিকা শ্রীমতী মৌমিতা কর্মকার। করোনা ভাইরাস নামক মারণ ভাইরাসের জন্য আমরা গৃহবন্দী বলে বিদ্যালয়ের পঠন পাঠনকে চালিয়ে নেবার উদ্দেশ্যে অনলাইন ক্লাসের মাধ্যমে এই ভিডিওটি আমরা শেয়ার করছি। আজ আমাদের পাঠ্য বিষয় অদল বদল নামক গল্পটি, যা লিখেছেন পান্নালাল প্যাটেল। পান্নালাল প্যাটেল, যিনি গুজরাটি ভাষার একজন বিদগ্ধ লেখক, তার পুরো নাম পান্নালাল নানালাল প্যাটেল, সংক্ষেপে পান্নালাল প্যাটেল নামে তিনি পরিচিত। তিনি 1912 খ্রিস্টাব্দের 7ই মে রাজস্থানের দুঙ্গারপুরে জন্মগ্রহণ করেন এবং 1985 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পান, যা সাহিত্যের একটি সর্বোচ্চ পুরস্কার বলে বিবেচিত। মানভি না ভাবাই নামক গ্রন্থের জন্য তিনি এই পুরস্কারটি পান এবং 70টির বেশি তার লেখালেখি রয়েছে। গুজরাটি জীবনের, গ্রাম্য জীবনের এক জ্বলন্ত দলিল হচ্ছে তার এই সমস্ত লেখাগুলি। সাহিত্য একাডেমি থেকে লেখকের যে নির্বাচিত গল্প সংকলন প্রকাশিত হয়েছে, তারই মধ্যে আমরা এই অদল বদল গল্পটি পেয়েছি। অর্থাৎ গল্পের উৎসই হচ্ছে লেখকের নির্বাচিত গল্প সংকলন। ছাত্রছাত্রীরা, এবার আমরা অদল বদল গল্পটির দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। গল্পটি শুরু হয়েছে হোলির দিনের পড়ন্ত বিকেল সেই পরিস্থিতিতে। নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হাত ধরাধরি করে অমৃত ও ঈশা ওদের কাছে এলো। দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা, রং, মাপ, কাপড় সব দিক থেকেই একরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটোও মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম। তফাৎ শুধু এই যে অমৃতের বাবা, মা আর 3 ভাই রয়েছে, হিসাবের আছে শুধু তার বাবা। ছাত্রছাত্রীরা, আমরা এই প্যারাগ্রাফটার মধ্যে দেখতে পেলাম যে অমৃত এবং ঈশা দুই বন্ধু, যাদের পারিবারিক এবং অর্থনৈতিক অবস্থার একটা বিবরণ লেখক আমাদের দিলেন। তাহলে আমরা কাদের দুজনকে এখানে পেলাম? অমৃত ও ঈশা, এরা দুজন হলো তার মানে গল্পের মুখ্য চরিত্র। তাদের সম্পর্কে আমরা গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে দেখব। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক, তোরা দুজনে কুস্তি করতো, দেখি তোরা শক্তিতেও সমান সমান, না একজন বড় পালোয়ান? আরেকটি ছেলে চেঁচিয়ে বলল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। অর্থাৎ তাদের দুজনকে যেন চ্যালেঞ্জ দেওয়া হলো যে আসো, তোমরাও আমাদের সাথে কুস্তি লড়ো। ঈশা অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ়স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। অর্থাৎ সে পিছিয়ে আসতে চাইল। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। এই সাবধান বাণীটা বারবার তার মনে পড়ে যাচ্ছিল। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। ছাত্রছাত্রীরা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অমৃত ফতোয়া জারি করে দিল, কিসের সে ফতোয়া জারি করলো? সে একটা কথাই বলেছিল যে সে হিসাবের মতন জামা না পেলে কিন্তু সে যাবেই না স্কুলে। মা ওকে অনেক বুঝিয়েছিল, হিসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরো ছিঁড়ে দেয়। কি দুষ্টুমি সে করছে দেখো। সে নানা রকম বিপত্তি ঘটিয়ে তার মাকে বাধ্য করছে যেন তাকে নতুন জামা কিনে দেওয়া হয়ই অবশ্যই। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে হিসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অর্থাৎ অমৃতকে অনেকভাবে তার মা বাধা দেবার চেষ্টা করছে। অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে হিসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। হিসাবের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে।
অমৃত জানতো মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ঈশাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে অমৃত এবং ঈশাবের মধ্যে অমৃত তার মা বাবাকে নাছোড়বান্দা হয়েও একটি জামা কিনে দেওয়ার জন্য বাধ্য করলো। যে ছেলেটির সবকিছু আছে তবুও সে জামা পাওয়ার জন্য বায়না করলো, সেই ছেলেটি হলো অমৃত। আর যার জামা দেখে সে এই কথাটি বলেছিল সে হচ্ছে ঈশা। এরপর আমরা দেখলাম এমন সময় ছেলে ছোকরার দল বা সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ঈশাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি। তারপর সে কি করলো, এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। এই ঘটনা হওয়া মাত্রই পরের বেলাতে আমরা দেখব লেখক বলেছেন ঈশাবের মেজাজ চড়ে গেল। অর্থাৎ ঈশাব, যার কথা আমরা এখানে দেখেছিলাম, তার একটি চরিত্র আমরা ফুটে উঠতে দেখলাম, যে সে কালিয়ার এই চ্যালেঞ্জটাকে যেন অ্যাকসেপ্ট করতে চাইলো। ঈশাবের মেজাজ চড়ে যাওয়ার ঘটনা আমরা দেখলাম। অর্থাৎ ঈশাবের অমৃতের প্রতি যে গাঢ় বন্ধুত্ব রয়েছে সেটা এই লাইনে কিন্তু কিছুটা প্রকাশ হয়ে ওঠে। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়বো। কালিয়া ইতস্তত করছিল, কুস্তি শুরু হয়ে গেল। ঈশাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছিটিয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলো এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে। কেন ঘোরালো হয়ে পড়েছে? কারণ দুই বন্ধু এতক্ষণ বন্ধুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথাবার্তার মধ্যে ছিল, কিন্তু এখন যখন ব্যাপারটা ধস্তাধস্তি মারামারির জায়গায় পৌঁছে গেছে, তখন ব্যাপারটা ঘোরালো হয়ে উঠলো এবং কালিয়ার বাবা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যার যেদিকে পালিয়ে গেল। অমৃত আর ঈশাব ও রণভূমি ত্যাগ করলো। ওরাও তো ওদের সমবয়সী, ফলে এই বিপত্তি কাটানোর জন্য তারা এই রণভূমি থেকে পালিয়ে যেতে তারাও বাধ্য হলো। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ঈশাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওর জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল ঈশাবের বাবা ঈশাবকে ডাকছেন। অর্থাৎ তারা বুঝতে পারলো যে আমরা যে বিপত্তির মধ্যে পড়েছি সেখানে আমাদের এই সমস্ত ঘটনা জানাজানি হয়ে যাবে, সেই ভয়ে তারা কাঠ হয়ে গেল। ওদের তখন বুকের ধুকপুকানি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ঈশাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করেছিলেন। এখানে আমরা দেখলাম যে ঈশাবের বাবার দরিদ্র অবস্থার মধ্যেও এই জামার একটা ছোট্ট ইতিহাস লুকিয়ে আছে। সে কত কষ্ট করে সুদখোরের কাছ থেকে টাকা ধার নিয়ে এই জামাটি কিনে দিয়েছে। সেখানে সেই ইতিহাসটা দেখার ফলে আমাদের যেন পাঠকের কাছে তাদের জামার প্রতিও একটা সহমর্মিতা জন্মে যায়। হঠাৎ ঈশাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ঈশাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ঈশাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ঈশাব বলল, তোর কি হবে? তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরবো। ঈশাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। এ কথায় কিছুতেই সে রাজি হতে চাইছিল না, কারণ সে জানে যে আজকে যদি আমরা এই ঘটনাটা করি তাহলে তো তোর বাবার কাছে তুই মার খাবি। অমৃত বলল, নিশ্চয়ই ঠেকাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। এটা একটা দারুণ কথা, যা শুধু অমৃত বলেছে তা নয়, লেখকও আমাদের মধ্যে সেটা ঢুকিয়ে দিতে চেয়েছেন। কারণ যার মা আছে তার পৃথিবীতে অনেক বড় একটা সম্পত্তি আছে, অনেক বড় সহমর্মিতার একটা জায়গা আছে। ঈশাবের মনে পড়ল, ও দেখেছে যে অমৃতের বাবা
যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। ঈশাব তবু ইতস্তত করছে যে যা দেখেছি অমৃতের বাড়ির অবস্থা, তার মায়ের স্নেহ, সবকিছুর মধ্যে এই কথাটা অবশ্য সত্যি বটে। তাই সে মনে মনে ভাবছে যে কি করি, সত্যি কি আমি জামাটা অদল বদল করবো? এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল। তখনই ওরা ঝটাপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলি। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুচকালেন, কিন্তু মাফ করে দিলেন। একটা সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম অমৃত কিন্তু সত্যিই মাফ হয়ে গেল তার মায়ের কাছে, কারণ মা যে একটা স্নেহের আধার। এখানে সে জামাটা ছিঁড়ে বাড়িতে ঢুকলেও দিনটা যেহেতু হোলির ছিল, সে সম্পূর্ণই তার জন্য মাফ পেয়ে গেল, এবং মা বরঞ্চ সেটাকে আরো ঠিকঠাক করে তার পড়ার ব্যবস্থাটা করে দিলেন। ছাত্রছাত্রীরা, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। আমার অপটু হাতে আমি একটি ছবি এঁকেছি, বা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে অদল বদল গল্পে লেখক কিভাবে এই দুই বন্ধুর জীবনের চিত্র ফুটিয়ে তুলেছেন। দেখো, এখানে আমি অমৃত এবং ঈশাবকে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। তাদের বয়স প্রায় সমান সমান, তারা একই ক্লাসে পড়ে এবং তাদের পোশাক আশাক প্রায় কাছাকাছি একই রকম, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটি পার্থক্য রয়েছে। তারা ধর্মগত দিক থেকে পৃথক ধর্মের। অমৃত হিন্দু এবং ঈশাব মুসলমান ধর্মের। তাই তাদের পোশাকের মধ্যে একটু পার্থক্য রাখবার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি আরেকটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ, সেখানে আমি চেষ্টা করেছি বোঝানোর যে এখানে অমৃতের যেহেতু আরো পরিবারে অনেকে আছে, কিন্তু ঈশাবের যেহেতু আর কেউ নেই, তাই ঈশাব তার বাবার কাছে কিন্তু ছোটবেলা থেকে লালন পালনের মাধ্যমে বড় হয়েছে। ঈশাবের বাবা এখানে তাদের ধর্মাচরণে ব্যস্ত। ছোটবেলা থেকে সে তার বাবার সান্নিধ্য পেয়েছে, বাবা তাকে যথেষ্ট কোলে পিঠে মানুষ করবার চেষ্টা করেছে। এটাই এই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। আর এখানে তোমরা দেখো, জামা ছিঁড়ে যখন অমৃত তার মায়ের কাছে এসেছিল, আমি চেষ্টা করেছি এখানে এটা বোঝানোর যে মা তার স্নেহের আধার দিয়ে ছেলেকে যে মাফ করে দিয়েছে, তারই একটি চিত্র এখানে তুলে ধরা হয়েছে। এখানে অমৃত অনেক বকাঝকা খেতেই পারতো, কিন্তু মা যেহেতু তার অঞ্চলের কথাটা বুঝলেন, তাই তিনি তাকে মাফ করে দিলেন। এবং তাদের জীবনে যে বাবা এবং অমৃতের জীবনে মায়ের একটা গুরুত্ব আছে, সেটাও লেখক বিভিন্ন ঘটনার মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন, সেটাও আমরা ছবিতে দেখতে পাচ্ছি। আরেকটি জিনিস আমরা দেখেছিলাম যে তারা দুজন কিন্তু একই রকমের জামা পরেছিল। সেই জামাটি দেখতে কেমন তার কল্পনা করে আমরা ধরে নিতে পারি তাদের দুজনের জামার রং সবকিছু যেহেতু একই রকম ছিল, দেখতেও তাদেরকে পরে একই রকম দেখাচ্ছিল, তাই এটা এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং তারা একই রকম জামা পরে নিজেদের মধ্যে একটি একাত্ম বোধও অনুভব করছিল। এবার আমরা গল্পের দিকে এগিয়ে যাব এবং চিত্রের মাধ্যমে সেগুলোকে একটু লক্ষ্য করার চেষ্টা করব। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। এখানেই হয়ে গেল বিপত্তি। ছোট্ট একটা বাচ্চা ছেলে এই ঘটনা আবার দেখে ফেলেছে, যে ঘটনা তারা সমাজের কাছ থেকে, বাড়ির লোকেদের কাছ থেকে লুকানোর চেষ্টা করেছিল। একটি বাচ্চা ছেলে দেখে ফেলাতে নতুন করে আবার বিপত্তি ঘটলো। অর্থাৎ গল্পের একটা পটভূমি পরিবর্তন হলো। আমরা যখন কোনো গল্প বা উপন্যাস পড়ি, তখন একঘেয়ে যদি ঘটনাটি এগিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সেই গল্পের মধ্যে ওঠা নামাটা চোখে পড়ে না। লেখক এখানে খুব সুন্দরভাবে গল্পের একটু পট পরিবর্তন করলেন। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস, তার মানে তোদের রহস্য আমি ফাঁস করে দেব। এই ধরনের একটি চিন্তা ভাবনা ছেলেটির মধ্যে ছিল। সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইলো। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল। অর্থাৎ তাদের জীবনের ঘটনা যেন তারা ভাবলো যে এটা একটা ভয়ের ব্যাপার হতে যাচ্ছে, সকলের মুখে মুখে রটে যাচ্ছে, এবার বুঝি আমরা আর বাড়ির লোকের কাছে পার পাবো না। অমৃত আর ঈশাব সরে পড়তে চাইলো, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল, অদল বদল বলে চেঁচাতে লাগলো।
বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। এই খেপানোটা যেন তাদের পিছন ছাড়তেই চাইছিল না। ইসাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। অর্থাৎ আমরা যে ইসাবের বাবাকে দেখেছিলাম ইসাবকে প্রচন্ড লালন পালন করে স্নেহের সাথে মানুষ করেছে, সে যেন আজ অন্য ভূমিকায় তাদের সামনে অবতীর্ণ হয়েছে। এতে দুজনের ভয় পাবারই কথা। হয়তো তিনি সব জেনে গেছেন। তাহলে এখন আমরা তাহলে কি করব? আমরা কি তাহলে সত্যি কথা বলবো? এরকম একটা চিন্তা ভাবনা দুই বন্ধুর মধ্যে আসতে লাগলো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ভাবলো, যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। হাজার হোক বাবা, তিনি যেমন স্নেহের পাত্র, স্নেহের আধার, আবার পাশাপাশি শাসনেরও আধার। প্রত্যেকটি সন্তানের কাছে তার বাবা কিন্তু একটি শাসনের বড়সড় মূর্তি। সেই জন্য তার বাবাকে দেখে তার ভয় লাগারই কথা। দুই বন্ধুই যেন এখানে ভয় তটস্থ হয়ে গেল যে না জানি এরপরে কোন শাসনের আরেকটি রূপ আমরা দেখতে যাচ্ছি। ইসাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। কিন্তু না, এখানে ইসাবের বাবা অন্যই এক ভূমিকা পালন করলেন। তিনি মোটেই রাগ দেখালেন না। তিনি বারবার করে বোঝাতে চেষ্টা করলেন যে কোথায় যেন আমি একটি অন্য কিছু জানতে পেরেছি। তাই তিনি ইসাবের মাকে ডেকে বললেন, যাকে এখানে বাহালি বৌদি বলে উল্লেখ করা হয়েছে, এই যে বাহালি বৌদি, তাকেই ডেকে ইসাবের বাবা বললেন যে আজ থেকে আপনার ছেলে অর্থাৎ অমৃত আমার ছেলে। কিন্তু তোমাদের মনে হতে পারে হঠাৎ তিনি এরকম কথা কেন বললেন? বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকে দেখে উঠতে পারেন না, তা দুজনকে কি করে সামলাবেন? একা ছেলে নিয়েই আপনি হিমশিম খাচ্ছেন, তা পারছেন না, আর আপনি আমার ছেলেরও দায়িত্ব নিতে চান? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতর মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। এত বড় প্রতিশ্রুতি তিনি দিয়ে ফেললেন। নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ আছে। ছাত্রছাত্রীরা একটুখানি ভাবো, একটি ছেলেকে নিয়ে হিমশিম খেতে খেতে তিনি যখন এত বড় একটি প্রতিশ্রুতি দিল যে 21 জনকেও আমি পালন করতে রাজি আছি, অর্থাৎ তিনি মনে করেছেন যে অমৃতর মতন সুসন্তান যদি তার থাকে তাহলে তার মতন ছেলেকে মানুষ করতে কোনো কষ্ট হয় না, বরঞ্চ আরো বেশ কিছু ছেলে মেয়েকে মানুষ করার ক্ষমতা তিনি অর্জন করতে পারেন। তাহলে কি এমন দেখেছিলেন যার জন্য তিনি এই কথাটা বললেন, সেটা আমরা পরবর্তীতে দেখব। কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। অর্থাৎ যে পাঠান এই কথাটি বাহালি বৌদিকে বলছিল, সেই সময় পাড়ার আরো লোকজন ছিল, তারাও বুঝতে চেষ্টা করছিল যে নিশ্চয়ই এই দুই বন্ধু এমন কোনো কাণ্ড ঘটিয়েছে যা খোলসা করার জন্যই ইসাবের বাবা সকলকে ডেকে পাঠিয়েছে। চলো আমরাও তাহলে শুনি। এই ভেবে সকলে এগিয়ে এসেছিল। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন। আরো বললেন, ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানে? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। এই যে কথাটা অমৃত বলেছে, এই কথাটা এমন ভাবে গিয়ে ইসাবের বাবার হৃদয়কে ধাক্কা দিয়েছে যা তিনি তার মানসিক পরিবর্তন ঘটানোর জন্য বাধ্য হয়েছে এই সামান্য কথাটার জন্য। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা। কেন এখানে সজল চোখ হলো? একজন বাবা যিনি শাসনের আধার, তিনি যে শুধু শাসনই করেন এমন তো নয়, তিনি সন্তানকে ভালোবাসেন, মাতৃসুলভ দৃষ্টিতে দেখতেও চেষ্টা করেন। বিশেষ করে সেই বাবা যিনি মা ছাড়া কোনো সন্তানকে মানুষ করেন। এতদিন ধরে ইসাবকে তিনি মানুষ করে এসেছেন, কখনো তিনি এটা বুঝতে পারেননি যে তিনি ইসাবের শুধু বাবাই হয়ে রয়ে গেছেন। মা হয়ে উঠতে পেরেছেন কিনা সেই বিচারটা তিনি করে উঠতে পারেননি। আজ যখন অমৃত তাকে শিখিয়ে দিল যে দেখ, তোর তো মা নেই, আমার তো মা আছে, অতএব বিপদে পড়লে মা কিন্তু আমাকে বাঁচাবে, সেই কথাটা আড়াল থেকে শুনে তিনি যখন ব্যাখ্যা করছেন সকলের কাছে, তখন তার চোখে আপনা আপনি জল চলে এলো। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। ছাত্রছাত্রীরা, এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, খাঁটি জিনিসটি কি, বা খাঁটি জিনিস বলতে এখানে লেখক কি বোঝাতে চেয়েছেন? এখানে বোঝাতে চেয়েছেন অমৃতের সেই শিক্ষার কথাটা, যে শিক্ষা তাকে
মাতৃসুলভ মমতা দান করবার জন্য আড়াল থেকে ইঙ্গিত দিয়েছে। অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। অর্থাৎ ঈশাবের বাবার এই আত্ম উপলব্ধিতে পাড়াপড়শিরও যেন বুক ভরে গেল এবং আমরা অমৃতের এই কথাটাকে খাঁটি কথা বলে বুঝতে পারলাম। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ি বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ঈশাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ঈশাব অদল বদল ভাই, অদল বদল। অর্থাৎ আবারও যেন সেই রটনাটা চারিদিকে হয়ে যেতে আরম্ভ হলো। এবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। কারণ তারা যে বাবা মার কাছে নিজেদের কথাগুলো প্রকাশ পাওয়ার পর বুঝতে পারলো তারা কোনো বিশেষ অন্যায় করেনি, একে অপরের প্রতি বন্ধুত্ব দেখানোর জন্যই ওই ভুলটুকু তারা করে ফেলেছিল। অদল বদলের গল্প গ্রামে বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। তাহলে আমরা কাকে কি বলে ডাকবো? অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। তাহলে গল্পের শুরু থেকে আমরা যা দেখে এসেছিলাম অদল বদল নামটি কেন হলো সেটাও তোমরা বুঝতে পারলে। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ঈশাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে গেল। অর্থাৎ পান্নালাল প্যাটেল গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যে পটভূমিটা তৈরি করেছিলেন এবং যে নামকরণটিও তিনি করেছেন পুরোটাই কিন্তু আমরা সার্থক দেখতে পারলাম। কারণ অমৃত ঈশাবের বন্ধুত্বই শুধু যে এখানে সার্থক তা নয়, এখানে তাদের নতুন যে একটা নামকরণ হলো অদল বদল সেটাও যেন সার্থক। কারণ বাবা মার দেওয়া নাম ছাপিয়েও যেন তাদের এই বন্ধুত্বের নাম যেন আরো বেশি সার্থক হয়ে উঠল। এখানে আমরা গল্পের পুরো বিষয়টা পাঠ করার পর যে বিষয়টি মুখ্য বলে দেখতে পেলাম সেটি হলো জামার অদল বদলটাই কিন্তু এখানে গল্পের মুখ্য বিষয় নয়। এখানে মুখ্য বিষয় এটা যে ঈশাবের বাবার যে আত্মসচেতনতা উপলব্ধি করা এবং মানসিক যে পট পরিবর্তন, তার সাথে সাথে গ্রামের লোকেরও মানসিক পট পরিবর্তন, তাই হচ্ছে গল্পের মুখ্য বিষয়। সেটাই পান্নালাল প্যাটেল এখানে তুলে ধরতে চেয়েছেন। আশা করছি গল্পটা তোমাদের ভালো লেগেছে, কারণ এটি দুটো বন্ধুর গল্প, তো তোমাদের ভালো লাগবার মতনই বিষয় এতে রয়েছে। এই যে গল্পটা আমরা পড়লাম এখান থেকে ছোট ছোট কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমরা একটু খেয়াল করে দেখো, গল্পের শুরুতেই আছে হোলির দিনের পরন্ত বিকেল। হোলির দিনের পরন্ত বিকেল, হোলি যে ঋতুতে হয় সেটি কোন ঋতু? পান্নালাল প্যাটেল যে ভাষার লেখক ছিলেন, অর্থাৎ কোন ভাষার লেখক ছিলেন? নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল, কি খেলছিল? অমৃত ঈশাব যেখানে পড়তো তা হলো বলে ড্যাশ দিয়ে কি হলো? অদল বদল যে দুই বন্ধুর গল্প তাদের নাম কি? দুজনের বাবা পেশায় কি ছিলেন? এরকম ছোট ছোট অনেক প্রশ্ন তোমাদের আসতে পারে। আমি আরো কিছু 3 নম্বরের উল্লেখ তোমাদের কাছে করছি। ওর মা সাবধান করে দিয়েছিলেন। কার মায়ের কথা বলা হয়েছে? তিনি কোন সাবধানবাণী উচ্চারণ করেছিলেন? ঈশাবের মেজাজ চড়ে গেল, প্রসঙ্গটি পরিস্ফুট করো। ঈশাবের বাবা ঈশাবকে ডাকছেন, বিষয়টির মধ্যে অস্বাভাবিকতা কি ছিল? অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করলো। রণভূমি বলতে কি বোঝানো হয়েছে? তাদের রণভূমি ত্যাগের পিছনে মূল কারণ কি ছিল? কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। কপাল ভালো বলার কারণ কি? হোলির দিনের কোন বিশেষত্বের কথা বলা হয়েছে? পাড়াপড়শির মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো, গল্পটি কি ছিল? বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। তাদের অদল বদল নামকরণ কিভাবে হলো? এই নাম তাদের ভালো লাগার কারণ কি? আমরা যে সমস্ত ছোট প্রশ্নগুলো বললাম তার পাশাপাশি একটু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ধরে নাও তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসলো, অমৃতের মায়ের চরিত্রটি আলোচনা করো। আমরা গল্পের পাঠ করার সময় ঈশাবের বাবার সম্পর্কে অনেক কিছু বলেছিলাম, কিন্তু এখানে আমরা অমৃতের মায়ের চরিত্রটা একটু আলোচনা করে দেখবো যে বড় প্রশ্ন কিভাবে লিখতে হবে। অমৃতর মা, সে গল্পের কিন্তু একমাত্র নারী চরিত্র। সেই সম্পর্কে তোমাদের 2-4 কথা বলতে হবে উত্তর দেখবার সময়, যে আর কোনো নারী চরিত্রকে গল্পের মধ্যে আমরা দেখিনি। এবং আমরা জানি যে ছোট গল্প এমন একটি প্রেক্ষাপট, সেখানে যে কটা চরিত্রই ওঠানামা করে তারা প্রত্যেকেই কিন্তু নিজস্ব সব ভূমিকায় উজ্জ্বল। 2 নম্বর হচ্ছে
তার 4টি সন্তান, অমৃত সহ 4টি সন্তানকে মানুষ করবার নানা রকম দায়িত্ববোধ তিনি গল্পের মধ্যে দেখিয়েছেন, সেটাই আমরা ধরে নিতে পারি। অভাব, তার সংসারে কিন্তু অনেক অভাব অভিযোগ আছে। জামা কেনার পিছনে জামার যে বিভিন্ন রকম ইতিহাস, সবকিছুর মাধ্যমে আমরা বুঝতে পারি যে অমৃতকে মানুষ করার ক্ষেত্রে অনেক অভাব অভিযোগের মধ্যে দিয়ে তিনি এই পথ চলে এসেছেন। আদর, আদর কেন বলবো? এই কারণেই বলবো, তিনি জানতেন যে অমৃত অনেক ক্ষেত্রে অন্যায় করে, অপরাধ করে, তবুও তিনি তাকে শাসন করার পাশাপাশি আদর দেখিয়েছেন, তার প্রমাণ গল্পে যথেষ্ট পরিমাণে রয়েছে। দায়িত্ববোধ, যখন অমৃত জামা ছিঁড়ে বাড়িতে ফিরে এলো, তখন তার মা জামাটা কিন্তু রিফু করে সেলাই করে দিয়েছিল আবার পরার জন্য। এখানেও কিন্তু তার দায়িত্ববোধ ফুটে ওঠে। তোমরা প্রশ্নের উত্তর লিখবার সময় সেটা উল্লেখ করতে পারো যে একজন মা যেমন ভাবে এই কাজটি করে, সেই দায়িত্ববোধই কিন্তু অমৃতের মাও দেখিয়েছে। আশ্রয়, অমৃত জানে যে সারাদিনে সে যা অন্যায় করুক না কেন, দিনের শেষে সে যখন বাড়ি ফিরে আসবে, মাই তার কাছে সব থেকে বড় আশ্রয়। সেই আশ্রয় বোধটাও সে তার মায়ের কাছেই পায়। অতএব অমৃতের মায়ের চরিত্র আলোচনা করবার সময় এই দিকগুলো যদি তোমরা তুলে ধরো, তাহলে প্রশ্নের উত্তর লেখাটা যথাযথ হবে। আশা করছি ছাত্রছাত্রীরা তোমরা আমার নেওয়া এই ক্লাসের মাধ্যমে অদল বদল গল্পটিকে বুঝতে পেরেছো এবং পরবর্তীতে পাঠ করে আরো আনন্দ এবং মজা পাবে।